নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুমে সকলকে স্বাগত। আমি শ্রী জ্যোতির্ময় মণ্ডল, সহশিক্ষক, বিটি রোড গভর্নমেন্ট স্পন্সার্ড হাই স্কুল। আজ তোমাদের দশম শ্রেণীর গ্যাসের আচরণ অধ্যায়টির প্রথম খণ্ড আমরা এখন পড়ব। দশম শ্রেণীতে গ্যাসের আচরণ যে অধ্যায়টা আছে সেটা আসার আগে আমি শুধু দুটো কথা বলবো, যে এর আগে তোমরা কঠিন পদার্থ, তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থ সম্পর্কে ধারণা তোমরা করতে পেরেছো। আসলে কঠিন পদার্থ যেটা আছে তার অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলের মানটা হয় অত্যন্ত বেশি। তরল পদার্থের ক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণ বলের মানটা হয় একটু কম, এবং গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে এই আকর্ষণ বলের মানটা খুবই নগণ্য বা খুব কম। তা আমরা শুধু আজকে এই গ্যাস সম্পর্কে কিন্তু বিষয়টা জানবো, তাই আমরা নামকরণ করলাম কি গ্যাসের আচরণ। অর্থাৎ গ্যাসকে যদি তাপ প্রয়োগ করা হয় তাহলে তার চাপ বাড়ে না কমে, আয়তন বাড়ে না কমে। ঠিক একই রকমভাবে যদি আমরা আয়তনটার সঙ্গে তাপমাত্রা কী সম্পর্ক, চাপের সঙ্গে কী সম্পর্ক, এই বিষয়গুলো আমরা একটু ডিটেলস তাকে জানব। তা কোনো গ্যাসের আয়তন বলতে কী বোঝানো হয় আর গ্যাসের চাপ বলতে কী বোঝানো হয়? আসলে গ্যাস তো যে পাত্রে রাখা হয় সেই পাত্রে আকার ধারণ করে, আর আয়তন মানে তাহলে কী হবে না, আয়তনের অর্থ হচ্ছে যে পাত্রে গ্যাসটা রাখা হলো সেই পাত্রের মধ্যে আমরা দেখি যে আকার আয়তন তো নেই, তাহলে যে পাত্রে থাকবে সেই পাত্রের আয়তন দখল করলে তাকে আমরা বলবো কি গ্যাসের আয়তন। চাপও ঠিক তাই, যে কোনো একটা আবদ্ধ পাত্রে যদি আমি গ্যাসের রেখে দিই তাহলে কি করবে না, ওই পাত্রের একক ক্ষেত্রফলের মধ্যে যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে আমরা বলি হচ্ছে চাপ। অর্থাৎ চাপ মানে তো আমরা জানি যে বল বাই ক্ষেত্রফল, তার মানে যে পাত্রে গ্যাসটা রাখা হবে ওই পাত্রের দেওয়ালে গ্যাসের অণুগুলো লম্বভাবে যে বল একক ক্ষেত্রফলে প্রয়োগ করে তাকে আমরা বলে থাকি কি ওই গ্যাসের চাপ। তাই এই সম্পর্কে আমরা প্রথমে বয়েলের সূত্রটা জানবো। বয়েলের সূত্র কি বলা আছে না, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। তাহলে এখানে আমাদের ধ্রুবক রাশি কোনটা পাচ্ছি না, বয়েলের সূত্রে ধ্রুবক রাশি হচ্ছে দুটো। এক হলো গ্যাসের ভর, দেখতেই পাচ্ছ এখানে আছে 1 নম্বর গ্যাসের ভর, আর দ্বিতীয় হচ্ছে যে গ্যাসের উষ্ণতা। তাহলে বয়েলের সূত্র ধ্রুবক রাশি বললে দুটো বলতে হবে, 1 নম্বর হচ্ছে গ্যাসের ভর এবং 2 নম্বর হচ্ছে গ্যাসের উষ্ণতা। এই দুটো হচ্ছে বয়েলের সূত্রের ধ্রুবক রাশি। সেকেন্ড আমরা দেখি যে এই যে বয়েলের সূত্রটা আমরা কিভাবে এখানে দেখিয়েছি একটা অ্যানিমেশনের সাহায্যে, সেটা একটু ভালো করে লক্ষ্য করো। এখানে দেখা যাচ্ছে যে টেম্পারেচার কিন্তু ফিক্সড, অর্থাৎ যে টেম্পারেচারে দেখো টেম্পারেচার কাঁটা কোনো পরিবর্তন হচ্ছে না, তার মানে কি এটা নির্দিষ্ট হলো। সেকেন্ড হচ্ছে মাস, ভর, গ্যাসের ভর দেখো কোনো পরিবর্তন হবে না, তাই জন্য আমরা এখানে মাসটা ধ্রুবক থাকলো, টেম্পারেচার ধ্রুবক থাকলো। এখানে কোন কাঁটাটা এখানে রোটেট করছে, কোনটা মুভমেন্ট করছে, দেখো প্রেশার, তার মানে কি চাপের মানটা কিন্তু পরিবর্তন হচ্ছে। এবং এখানে ভলিউম একটা আমরা স্কেলিং করলাম 1 2 3 4 5 6 করে, দেখা যায় গ্যাসের আয়তনটা বাড়ছে, আবার দেখা যাচ্ছে গ্যাসের আয়তন কিন্তু কমছে। কীভাবে হচ্ছে তাহলে একটু ভালো করে লক্ষ্য করো, এই কারণটা খুব ভালো করে লক্ষ্য করো। একটু কি বলছি যে এখানে ডান দিকে যখন যাচ্ছে আস্তে 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 কিন্তু প্রেশারটা বাড়ছে, যেই প্রেশারটা বাড়ছে দেখবে এখানে আয়তন কিন্তু কমছে। ভালো করে খেয়াল করে একটু। এবং যদি আমি গ্রাফিক্যাল এটাকে প্রকাশ করি তাহলে দেখা যাচ্ছে ভি এর মানটা যখন আস্তে কমছে দেখো চাপের বাড়ছে, ভি এর মানটা যখন আস্তে কমছে চাপের মান বাড়ছে। অর্থাৎ কি ভি এর সঙ্গে পি এর সঙ্গে একটা ব্যস্ত সম্পর্ক হচ্ছে, অর্থাৎ ভি সমানুপাতি হচ্ছে 1/p। এবার আমি সেটাকে কি করব, যে কোথায় এটাকে প্রয়োগ করা যেতে পারে আর কোথায় প্রয়োগ করা যেতে পারবে না সেটাও কিন্তু আমাদের একটু স্বচ্ছ ধারণা দরকার। এখানে একটা প্রশ্ন করলাম যে বেলুন ফোলানোর সময় বেলুনের চাপ ও আয়তন উভয় বৃদ্ধি পায়, এক্ষেত্রে বয়েলের সূত্র প্রযোজ্য হয় কি? বেলুন ফোলানোর সময় কি হয়, বেলুনের মধ্যে আমরা ফু দিলে বেলুনের আয়তনটা বেড়ে আস্তে আস্তে একটু বড় হবে, তাহলে ফু দেওয়া মানে এখানে চাপ প্রয়োগ করা, গ্যাসের চাপ প্রয়োগ করা, তাহলে এখানে চাপ বাড়ছে আবার আয়তনও বাড়ছে, তার মানে কি পি বাড়লে ভি বাড়ছে। কিন্তু বয়েলের সূত্র তা তো বলছে না, বয়েলের সূত্র বলেছিল যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের
কোনো গ্যাসের আয়তন তার চাপের সাথে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। যদি চাপের সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয় তার মানে কি এখানে চাপ বাড়লে তো আয়তন কমে যাওয়ার কথা, কিন্তু বেলুনে যখন ফু দেওয়া হলো তখন কিন্তু ঘটনাটা আলাদা হয়ে গেল। কেন আলাদা হলো? তাহলে কি বয়লের সূত্র ভুল? বয়লের সূত্র কি এটা দিয়ে ব্যাখ্যা করতে পারলো না? না, বয়লের সূত্র সঠিক, কিন্তু আমাদের ব্যাখ্যাটা করার সময় মনে রাখতে হবে যে বয়লের সূত্র প্রয়োজ্য হবে কখন? যখন কিনা গ্যাসের উষ্ণতা এবং গ্যাসের ভর যখন ধ্রুবক থাকবে বা স্থির থাকবে তখন বয়লের সূত্র প্রযোজ্য হবে। তা বেলুনে যখন ফু দিলাম তখন আসলে কি হলো, ভরের মানটা কিন্তু বেড়ে গেল, অর্থাৎ ভরের মানটা পরিবর্তন হয়ে গেল। তা ভরের মান যেহেতু স্থির ছিল না তাই জন্য সেক্ষেত্রে বয়লের সূত্র প্রযোজ্য হবে না। একইভাবে যদি আমি আরেকটা প্রশ্ন করি, সেটা দেখো কীভাবে ব্যাখ্যা করা যেতে পারে, যে গভীর জলের তলদেশ থেকে বায়ুর বুদবুদ যখন উপরের দিকে ওঠে তখন তার আয়তন ক্রমশ বৃদ্ধি পায় কেন? তার মানে কি জলের নিচে যখন বুদবুদ যখন থাকে বা নিচের দিকে আমি উদ্বারে কল্পনা করলাম, যত উপরের দিকে আস্তে 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 উঠবে তখন কিন্তু আয়তনটা আস্তে 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 বড় হচ্ছে। তো এই বিষয়টা আমরা বাড়িতে বালতির জলে লক্ষ্য করতে পারি, বা বেসিক্যালি যদি আমরা গভীর সমুদ্র বা পুকুর যদি হয় তাই নিচ থেকে যখন বুদবুদটা আস্তে 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 উপরে উঠবে তোমরাও খেয়াল করতে পারবে যে দেখবে যে আস্তে 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 আয়তনটা বেড়ে যাচ্ছে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে যে জলের ক্ষেত্রে আমরা কি জানি, যত গভীরতা যত বাড়বে তত কিন্তু চাপ বেড়ে যাবে, অর্থাৎ গভীরতা বাড়লে চাপ বাড়ে। এইবার বুদবুদটা যখন একদম নিচের দিকে ছিল গভীরতা বেশি, তা গভীরতা বেশি হলে কি জানি সেখানে চাপটা বেশি, আর চাপ যদি বেশি হয় বয়লের সূত্র অনুসারে কি হবে, আয়তন কম। তার মানে কি নিচের দিকে যখন বুদবুদটা ছিল তার আয়তনটা কম ছিল, যখন সে আস্তে 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 উপরের দিকে আস্তে আস্তে উঠবে গভীরতা কিন্তু আস্তে কমছে, গভীরতা কমছে মানে কি চাপ কমছে, আর চাপ কমলে কি হবে, আয়তন কিন্তু ক্রমশ বেড়ে যাবে। ফলে ওই বুদবুদ নিচ থেকে যখন উপরের দিকে উঠবে তখন তার আয়তন ক্রমশ বাড়তে থাকে। তাহলে এবার আমরা একটা কাজ করি, এই যে জলের নিচ থেকে যখন বুদবুদ উপরের দিকে উঠবে সে ছবিটা কেমন হয় সেটা আমরা একটু ছবি দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করব। তোমরা ভালোভাবে ছবিটা লক্ষ্য করো কেমনভাবে আস্তে আস্তে বুদবুদটা ক্রমশ উপরের দিকে ওঠার সময় বেড়ে যাচ্ছে। নেক্সট একটু খেয়াল করো যে বয়লের সূত্রে যে গাণিতিক রূপ সেটা আমি কিভাবে লিখছি, যে কোনো একটা গ্যাস, সেই গ্যাসের একটা ভর থাকবে এবং উষ্ণতা যদি স্থির থাকে সেক্ষেত্রে আমি বয়লের সূত্র অনুসারে কি বলেছিলাম, যে গ্যাসের যে আয়তন চাপের সাথে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়, অর্থাৎ ভি সমানুপাতি হবে 1/p। কিন্তু এখানে খেয়াল করতে হবে যে কি লিখছি না, যখন কিনা গ্যাসের ভর এবং উষ্ণতা টি যখন এখানে ধ্রুবক থাকবে সেক্ষেত্রে এটা একমাত্র সম্ভব। তো যাই হোক, তাহলে আমি কি বললাম যে বয়লের সূত্রে যে গাণিতিক রূপ আমরা কিভাবে করছি না, নির্দিষ্ট ভর এবং নির্দিষ্ট তাপমাত্রায় গ্যাসের আয়তন তার চাপের সাথে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ ভি সমানুপাতি হবে 1/p। এবার আমি পরের লাইন কি করছি, যে ভি ইকুয়াল টু হবে কে বাই হচ্ছে পি। কে তাহলে কি ধ্রুবক, এগুলো কি সাধারণ ধ্রুবক, এবং এই ধ্রুবকের মান নির্ভর করবে উষ্ণতা এবং ভরের উপরে, বা পিভি ইকুয়াল টু কত হবে, কে। তার মানে কি ধ্রুবক, অর্থাৎ কোনো একটি গ্যাসের চাপ এবং আয়তন যদি গুণ করা হয় তাহলে একটা ধ্রুবক সংখ্যা আসবে। আমি যদি এবার বিভিন্ন আকারের পাত্র নিই, তার মানে কি আমি এখানে ধরো 3 রকম নিলাম, এই একটা পাত্র আছে, এরকম একটা আছে, বা এরকম আমি 3টে পাত্র নিলাম, সেই পাত্রের মধ্যে আমাদের গ্যাস আছে, এর আয়তন কত, V1, এর আয়তন হচ্ছে V2, এবং এই গ্যাসের আয়তন হচ্ছে V3। অর্থাৎ প্রথম পাত্রে যে গ্যাস আছে তার আয়তন V1, দ্বিতীয় পাত্রে গ্যাসের আয়তন V2, তৃতীয় পাত্রে গ্যাসের আয়তন হলো V3। এই পাত্রের দেওয়ালে তিনি কি চাপ প্রয়োগ করবে, কারণ পাত্রের মধ্যে যখন আমাদের গ্যাসটা থাকবে তখন সে পাত্রের দেওয়ালে লম্বভাবে গ্যাস অনেকগুলো চাপ প্রয়োগ করছে, বল প্রয়োগ করছে। তার মানে এই প্রথম পাত্রে মনে করলাম P1 চাপ, দ্বিতীয়টা P2 চাপ, তৃতীয়টা একই রকমভাবে P3 প্রেশার। তাহলে এক্ষেত্রে ঠিক তাই, এই শুধুমাত্র এই পাত্রটার জন্য বা সেক্ষেত্রে আমাদের P1 V1 যা হবে এক্ষেত্রে ঠিক তাই, এই P2 V2 যা গুণফল হবে একই রকমভাবে তৃতীয় যে পাত্রটা আছে সেক্ষেত্রে P3 V3 যে গুণফলটা হবে সেটা সমানও কিন্তু ধ্রুবক হবে, অর্থাৎ গ্যাসের চাপ এবং আয়তন গুণ করলে একটা ধ্রুবক সংখ্যা আমরা এখান থেকে পাবো। যদি আমি অন্যভাবে যদি আমি ভাবতাম, দেখো খুব সিম্পল একটা আমি ভাবি তাহলে তোমরা হয়তো আরেকটু বুঝতে পারবে। ধরুন আমি করলাম যে 10 × 5,
তার মানে কত হচ্ছে 50। এই যে 10 × 5 যদি 50 হয় তার মানে কি P1 এর মান আমি এখানে লিখলাম, ধরো P1 V1 সমান ধরো হচ্ছে ধ্রুবক। তাহলে এই যদি হয় তাহলে ধ্রুবকটা কত হচ্ছে 50। আমি যখন এই P এর মানটা 50 তে ডান দিকে ধ্রুবক, তাহলে এখানে আমি 50 এর জায়গায় লিখে নিলাম। তাহলে এখানে যদি আমি লিখতাম 5, তাহলে অটোমেটিক আমার এখানে 10 হবে। তার মানে কি চাপের মানটা যেই কমে গেল আয়তের মান কিন্তু তখন কিন্তু বাড়বে, অর্থাৎ দুটো গুণফল কিন্তু হবে 50, অর্থাৎ দুটো গুণফল হবে কি ধ্রুবক। একই রকমভাবে যদি অন্য সংখ্যা নিতে, ধরো 5-এর জায়গায় 25 নিতাম, আরও বাড়িয়ে দিলাম, তাহলে এটা আবার দেখাচ্ছে আরও কমবে। তার মানে এক্ষেত্রে হয়ে গেল কত 50। তাই বলছি যে প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রে যে P1 V1 অর্থাৎ তার আয়তন এবং চাপের গুণফল ধ্রুবক থাকবে, অপর একটা গ্যাসের ক্ষেত্রে ঠিক তাই, তার আয়তন এবং চাপের গুণফলও ধ্রুবক থাকবে। যখন আমরা অঙ্ক করব তখন আমরা একটা কাজ দেখব যে আমাদের এই তিনটে না নিয়ে শুধুমাত্র আমাদের দুটো নিয়ে আলোচনা করব, অর্থাৎ সেক্ষেত্রে P1 V1 সমান কত হবে P2 V2। এই সূত্র দিয়ে আমরা কিন্তু এরপরে বয়েলের সূত্রের অঙ্কগুলো আমরা এখান থেকে করতে পারবো। তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পারছো যে বয়েলের সূত্রের যে গাণিতিক রূপ, এই গাণিতিক রূপ বললে এরকম পরপর তোমাকে এ পর্যন্ত আসতে হবে এবং আমাদের অঙ্ক করার সময় এই সূত্রটা মনে রাখতে হবে। ঠিক আছে, এবার আমি দেখি নেক্সট কি আছে না, লেখচিত্রের সাহায্যে আমি এবার বয়েলের সূত্রটা আমি প্রমাণ করার চেষ্টা করি। লেখচিত্রের সাহায্যে বয়েলের সূত্রটা কীভাবে প্রমাণ করার চেষ্টা করব সেটা একটু দেখে নিই। দেখো, লেখচিত্রের সাহায্যে বয়েলের সূত্র আমি এবার আনছি। লেখচিত্র মানে কি, তাহলে পি এর সঙ্গে ভি এর সঙ্গে তাহলে আমার গ্রাফটা করতে হবে, অর্থাৎ একদিকে থাকবে পি, অপর দিকে থাকবে হচ্ছে ভি। সেইভাবে আমাকে গ্রাফটা আমি আনার চেষ্টা করি। লক্ষ্য করো ঠিক করে। আচ্ছা, দেখি কি হয়। পি ভি ব্যস্ত সম্পর্ক হবে, আমি একটুখানি আগে বললাম। দেখো পি হচ্ছে ভি, তাহলে পি আর ভি যে আমি লিখলাম, তাহলে পি এর মান যখন আস্তে আস্তে কমছে, দেখো এখানে কিন্তু ভি এর মানটা আস্তে আস্তে বাড়ছে। আবার যদি পি এর সঙ্গে যদি 1/v আমি গ্রাফটা প্লট করি তখন কেমন হবে, পি আর 1/v কিন্তু সমানুপাতিক সম্পর্ক। তার মানে কি মূল বিন্দুকে আমি একটা সরলরেখা, মানে আমি যদি সামান্য লিখি, খেয়াল করে দেখো পি এর সঙ্গে ভি এর সঙ্গে ব্যস্ত সম্পর্ক, তার মানে কি এইটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক গ্রাফ হলো। এই গ্রাফটার ক্যারেক্টারটা কি আছে, এর প্রকৃতিটা কি আছে, তখন আমরা লিখি সমপরাবৃত্ত। সমপরাবৃত্ত, এটা পরীক্ষার সময় আসে, খেয়াল করবে যে এই লেখচিত্রটার প্রকৃতি কি সমপরাবৃত্ত। এবার আমি কি করলাম যে পি এর সঙ্গে 1/v কিন্তু না, তার মানে কি এটার সঙ্গে এই পুরোটা কিন্তু সমানুপাতিক সম্পর্ক, তাই জন্য এই ক্ষেত্রে গ্রাফটা এরকম এলো। আচ্ছা, নেক্সট আমরা দেখি এইভাবে আমরা আরেকটা গ্রাফ আমরা এখানে আনতে পারি, সেটা কি হয় একটু দেখি। দেখো এবার আমি কার সঙ্গে গ্রাফ লিখছি, যে পিভি ভার্সেস পি। তাহলে পিভির সঙ্গে পি এর কি সম্পর্ক আছে, বা পিভির সাথে ভি এর কি সম্পর্ক আছে, গ্রাফিক্যালি যদি রিপ্রেজেন্ট করা হয় তাহলে দেখবে যে পিভি পি অক্ষের সঙ্গে সমান্তরালভাবে আছে, বা পিভি ভি অক্ষের সাথে সমান্তরালভাবে আছে, অর্থাৎ সরলরেখা আছে। শুধু সরলরেখা লিখলে কিন্তু নম্বর পাবে না, তোমাকে কোন অক্ষের সঙ্গে সরলরেখা বরাবর আছে সেটা কিন্তু তোমাকে লিখতে হবে। তার মানে কি পি অক্ষের সঙ্গে পিভি যেটা আছে সেটা কিন্তু সমান্তরাল থাক, কিন্তু সরলরৈখিকভাবে আছে। বেশ, লেখচিত্রের সাহায্যে আমরা বয়েলের সূত্র প্রকাশ করতে পারলাম। এবারে আমি একটা অঙ্ক করার চেষ্টা করি। অঙ্কটা দেখো কেমন আছে। ঘরের তাপমাত্রায় 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 1 লিটার। তাপমাত্রা অপরিবর্তিত রাখলে 19 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে ওই গ্যাসের আয়তন কত হবে। দেখো এই চাপটা আমরা অনেক রকম অঙ্ক করব, কিন্তু মনে রাখতে হবে যে অঙ্কের মধ্যে দেখবে একটা ধ্রুবক সংখ্যা বা ধ্রুবক রাশি আছে। কখনো গ্যাসের চাপ, কখনো গ্যাসের তাপমাত্রা যদি থাকে তখন কি দিয়ে প্রকাশ করব, আর যদি কিছু না থাকে তখন তাহলে কি দিয়ে প্রকাশ করব, সেটাও কিন্তু আমাদের জানার বিষয় আছে। এখানে ভালো করে পড়লে দেখবে লেখা আছে যে তাপমাত্রা অপরিবর্তিত রাখলে, তার মানে কি এই তাপমাত্রাটা এখানে কিন্তু অপরিবর্তিত আছে। যখন তাপমাত্রা অপরিবর্তিত থাকবে জানবে সেক্ষেত্রে বয়েলের সূত্র প্রযোজ্য হবে, কারণ বয়েলের সূত্রে ধ্রুবক রাশি কি ছিল, গ্যাসের তাপমাত্রা। তাহলে আমি এখানে বয়েলের সূত্র অঙ্ক করতে পারবো। কি করবো তাহলে, বয়েলের সূত্র গাণিতিক রূপ আমার কি ছিল না, P1 V1 সমান ছিল আমার P2 V2। এইবার P1 V1 সমান P2 V2 সূত্র, তো তাহলে এগুলো কি, P হলো প্রাথমিক চাপ, V1 হলো প্রাথমিক আয়তন,
একইভাবে যদি আমি টুগুলোকে ডিনোট করি অন্তিম চাপ এবং এটা হচ্ছে অন্তিম আয়তন। তাহলে প্রাথমিক চাপটা কি না, যে প্রশ্নে প্রথমে যেটা দেওয়া থাকবে সেটাই হচ্ছে প্রাথমিক। তাহলে এখানে কি আছে, ঘরের তাপমাত্রায় 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ, তাহলে চাপের মান দেওয়া আছে। তাহলে আমি লিখলাম যে ইকুয়াল টু হলো 76 সেন্টিমিটার এইচজি, অর্থাৎ পারদস্তম্ভের চাপ হয়ে গেল। কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 1 লিটার, তার মানে এখানে V1 যেটা আছে সেটা সমান লিখলাম আমি 1 লিটার। তাহলে প্রথম যে সেন্টেন্সটা আছে সেটা পরে আমি P1 পেয়ে গেলাম, V1 পেয়ে গেলাম, আমি একটা জায়গায় লিখে রাখলাম। নেক্সট আমি আরেকটু এগিয়ে যাই, তাপমাত্রা অপরিবর্তিত রাখলে 19 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপে, মানে কি চাপ দেওয়া আছে। দ্বিতীয় যখন আমি পেলাম আরেকটা চাপ, তার মানে কি সেটা P2 কথা প্রকাশ করছে। তাহলে সেকেন্ড লিখলাম হচ্ছে P2 সমান হবে 19 সেন্টিমিটার এইচজি। আমাকে কি বের করতে হবে, ওই গ্যাসের আয়তন কত, তার মানে কি V2 এর মানটা আমাকে জিজ্ঞেস করেছে, কত হবে মানে কি সেটাতে পরে, তার মানে কি আমাকে অন্তিম যে আয়তন সেটা আমাকে বের করতে হবে। অর্থাৎ প্রশ্নটা আমরা ভালোভাবে পড়লাম, পড়ে দেখলাম কি কি দেওয়া আছে সেগুলোকে আমি প্রথমে লিখে নিলাম। আর বারবার বলেছি যে ধ্রুবক কোনটা আছে খেয়াল করবে। তাহলে আমি মানগুলো বসাই, তাহলে P1 এর সমান কত আছে 76, তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম 76। V1 সমান দেখাচ্ছে 1 লিটার, 1 লিটার। P2 সমান আছে কত 19 সেন্টিমিটার এইচজি, তারপর 19, আমাকে V2 এর মানটা বের করতে হবে। তাহলে আমি কি লিখলাম এখান থেকে, তাহলে V2 ইকুয়াল টু কত হবে না, V2 ইকুয়াল টু হবে 76 ইন্টু 1 বাই কত 19, অর্থাৎ ভাগ হয়ে গেল। এটা কাটাকুটি আমরা করতে পারবো, তার মানে V2 ইকুয়াল টু হবে কত 4, তাহলে এটা কাটাকুটি হয়ে গেলে কত 4। তাহলে এখান থেকে আমি যে পেলাম V2 হয়ে গেল কত 4। এবার এককটা কি হবে, এটাও কিন্তু আমাদের ফিজিক্যাল সায়েন্স খুব ইম্পর্টেন্ট বিষয় একটা, যে আমি শুধু যদি 4 লিখি 4 একটা একক থাকবে, তো কি একক হবে সেটা আমাকে প্রশ্ন পড়ে দেখতে হবে যে প্রশ্নে কোন একক দেওয়া আছে। কারণ আয়তন কত, আয়তন একক লিটার হতে পারে, ঘন সেন্টিমিটার হতে পারে, ঘন মিটার হতে পারে। তাহলে আমার এখানে দেওয়া আছে আয়তন কত হবে, তাই আগে আয়তন গিয়েছিল লিটারে, তার মানে আমাকে এই যে অন্তিম যে আয়তন হলো সেটা আমরা লিখব অন্তিম আয়তন, বা গ্যাসটির অন্তিম আয়তন হলো কত 4 লিটার। অঙ্কে সাধারণত একক নাও লিখতে পারো, কিন্তু শেষে আমাদের কিন্তু এককটা লিখতেই হবে, আর আমাদের নম্বর এখানে বাদ যাবে। যাক, একটা অঙ্ক আমরা এখানে পেলাম। আমি আর একটা অঙ্ক করার চেষ্টা করি, দেখা যাক সেই অঙ্কটা কীভাবে আমরা অঙ্কটা করতে পারি দেখি। একইভাবে আমরা আর একটা অঙ্ক দেখি কি করা যেতে পারে। লক্ষ্য করো ঠিক করে, স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও চাপ যথাক্রমে 750 ml এবং 80 সেন্টিমিটার এইচজি, ওই তাপমাত্রায় কত চাপে গ্যাসটির আয়তন 1000 ml হবে। তাহলে আমি যে কথাটা বললাম সেই ক্লুটা আবার এখানে দেওয়া আছে। কি দেওয়া আছে না, ওই তাপমাত্রায়, তার মানে কি তাপমাত্রা আগে যা ছিল তাই আছে, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু বয়েলের সূত্র প্রযোজ্য হবে। তাহলে সে একই রকম ভাবে যদি আমি একবারই করি, আমি আলাদা আলাদা করছি না, তার মানে কত হলো P1 V1 সমান তাহলে কত হলো P2 V2। আচ্ছা পড়ে দেখি প্রথমে, তাহলে চাপ কি আছে, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও চাপ। তাহলে প্রথমে দেওয়া আছে আয়তন, এই যে দেওয়া আছে আয়তন ও চাপ যথাক্রম, মানে কি পরপর, এটা খেয়াল রাখ, যথাক্রম মানে হচ্ছে পরপর। তাহলে আয়তন হচ্ছে 750, তাহলে আমি লিখলাম আয়তনের জায়গায় লিখলাম 750, আর চাপ কত আছে 80, চাপ হলো হচ্ছে 80। বেশ, এবার কি দেওয়া আছে পরে আরেকটু পড়ি, ওই তাপমাত্রায় কত চাপে, মানে চাপের মানটা আমাকে জিজ্ঞেস করেছে, কিন্তু কত চাপে চাপের মান জিজ্ঞেস করেছে, তাহলে চাপের জায়গায় P2 যা আছে তাই থাক, গ্যাসটির আয়তন 1000 ml হবে, তার মানে এখানে হয়ে গেল কত 1000 ml। আমি আর এখানে একক লিখলাম না। বেশ, এবার দেখো ভালো করে খেয়াল করো, অঙ্ক করার সময় আর একটু খেয়াল রাখবে, এখানে কিন্তু আয়তনটা কি ছিল 750 ml, এখানে দেখো আয়তন আছে 1000 ml, তার মানে কি আমার ডান দিকে এবং বাঁ দিকে আয়তনের একক কিন্তু একই রকম থাকবে। একইভাবে ডান দিকে এবং বাঁ দিকে চাপের এককে কিন্তু একই রাখতে হবে, মানে সোজা কথা একই পদ্ধতিতে, হয় সিজিএস হোক এসআই হোক, তুমি যাই করো না কেন যে কোনো একটা পদ্ধতিতে অঙ্ক করো, এবং ডান দিক এবং বাঁ দিকে যেন সমজাতীয় একক থাকে, তাহলে তুমি কোনো অসুবিধা হবে না। যাই হোক, এখানে আমার এমএল আছে, এখানে এমএল আছে, পরীক্ষার সময় হয়তো এখানে 1 লিটার দিয়ে দিল,
তুমি এখানে 1 লিটার লিখতে পারবে না, তখন তোমাকে আবার 1000 ml লিখতে হবে। যাই এখান থেকে আমি P2 এর মানটা বের করব। তাহলে P2 ইকুয়াল টু কত, 80,750 ইন্টু হচ্ছে আচ্ছা এর নিচে হলো 1000। তাহলে আমি এটা কাটাকুটি করব, সেখান থেকে আমি তাহলে কত P2 এর মানটা এখান থেকে আমি পেয়ে যাব। আর এখানে যদি আমি কাটাকুটি এই শূন্যগুলো আমি কাটতে পারি, শূন্য এখান থেকে কাটছে, তাহলে একটা শূন্য এখানে শূন্য দুটো কেটে গেল। তোমার 8 ইন্টু 75 ইন্টু হচ্ছে 10। তাহলে আমি এখানে আরও আমি ছোট করতে পারি, 5 দিয়ে 5 15 75, 5 দুগুণে 10 2, আর 4 দুগুণে 4, তার মানে 4 15 60। তার মানে 60 হচ্ছে এখানে অন্তিম যে চাপ, সেই চাপের মান বেরিয়ে গেল কত, 60। অর্থাৎ ওই গ্যাসটার আয়তন যখন 1000 ml হবে তখন কত চাপ থাকবে, তখন চাপ থাকবে হচ্ছে 60 একক কী হবে, সেন্টিমিটার এইচ, কারণ এখানে কিন্তু আমার এই এককটা এখানে আছে। অতএব অতএব কী হবে, অতএব আমি লিখতে পারি চাপ বা নির্ণীয় চাপ সমান হবে কত, 60 সেন্টিমিটার এইচজি। ব্যাস, তাহলে এইভাবে আমরা বয়েলের সূত্র অঙ্কগুলো করতে পারবো। তাহলে শুধুমাত্র একটা জিনিস আমি বারবার বলেছি, অঙ্ক করার সময় ভুল হতে পারে, কিন্তু কোনো ভুল হবে না যদি তোমরা ধ্রুবকটাকে ঠিক করে চিনতে পারো ফার্স্টে। এবার আমি চলে আসবো যে গ্যাসের যে ধর্মগুলো বললাম, একটা সূত্র শুধুমাত্র আমরা জানতে পারলাম যে সেটা হলো কি, বয়েলের সূত্র। তাহলে এইরকম আমাদের আরও কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো আমরা জানবো। সেই সূত্রগুলো দেখি কি আছে, নেক্সট স্লাইডে আমরা দেখি একবার। আচ্ছা, এটা আমরা মুছে দিলাম। এবার দেখো চার্লসের সূত্র। স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যা আয়তন তার 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস হয়। এইটা হচ্ছে চার্লসের সূত্রর বিবৃতি। এখানে চার্লসের সূত্র ধ্রুবক রাশি দুটো কি নাম, না গ্যাসের ভর এবং থাকবে গ্যাসের চাপ। এটা হচ্ছে চার্লসের সূত্র ধ্রুবক রাশি। এই সূত্রটা কিন্তু প্রথমবার পড়ে ভালো বোঝা যায় না, এটা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। এবার বলছে স্থির চাপে নির্দিষ্ট ভরের, তাহলে খেয়াল করো আমি যখন সূত্র লিখছি তখন প্রথমেই বলা হচ্ছে স্থির চাপ, তার মানে কি আমার ধ্রুবক একটা বেরিয়ে গেল গ্যাসের চাপ, নির্দিষ্ট ভরের তার মানে কি আমার আর একটা ধ্রুবক গেল গ্যাসের ভর। তাহলে এই ধ্রুবক যেগুলো রাশিগুলো আছে সূত্র লেখার সময় আমাকে ধ্রুবক রাশিগুলো দিয়ে কিন্তু সূত্র লিখতে হবে, আর নাহলে হবে না। যাই হোক, তাহলে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য, মানে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ানো হয় বা যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড কমানো হয়, তাহলে ওই গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যা আয়তন তার 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পাবে। মানে যদি বাড়ানো হয় তাহলে আয়তন বাড়বে, যদি কিনা কমানো হয় তাহলে আয়তন কমবে। কেন, দেখেন যথাক্রমে কথাটা খেয়াল করো, এই যথাক্রমে কথাটা কিন্তু লিখতেই হবে, আর নিলে হবে না। যাই হোক, চার্লস সূত্র কি বলছে না, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন থাকে তার 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পাবে। এবার চলে আসে, এবার কি হয় দেখি। এবার নেক্সট দেখো কি আছে, সূত্রের ব্যাখ্যা। সূত্রের ব্যাখ্যাটা আমরা কিভাবে করছি না, চার্লস সূত্রের ব্যাখ্যাটা আমরা কিভাবে করব ভালো করে খেয়াল করো। নির্দিষ্ট ভর এবং নির্দিষ্ট চাপে আমি কি সূত্রটা লিখব। মনে করো যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন, তাহলে একটা আমরা ধরবো, তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা তাহলে আয়তন কত হবে, আমি একটা মান ধরে নিলাম। মনে করো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আয়তন V∗0 গ্যাসের আয়তন। এবার আমাকে যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড যদি বাড়ানো হয় তাহলে কি বলিল যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন ছিল তার 1/273 অংশ বাড়বে যদি কিনা তাপমাত্রা বাড়াই। তাহলে আমি কি করছি, 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করলাম, সংক্ষেপে লিখি, বৃদ্ধি করলে আয়তন তাহলে কত বাড়বে না, যে আয়তন ছিল তার 1/273 অংশ বাড়বে। এটা যে বৃদ্ধি পাবে, এটা বৃদ্ধি হলো এটা। তাহলে এবার বলে দাও যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে এটা, তাহলে কত আয়তন হলো কত,
তারপরে কি যা ছিল তার সঙ্গে যোগ হবে, অর্থাৎ আমরা যে ফাইনাল যেটা পাচ্ছি তার মানে সেটা হচ্ছে কত V0 প্লাস V0 ইন্টু 1/273, তারপরে কি V0 ইন্টু 1/273, এটা কিন্তু হচ্ছে আয়তন হলো এটা। মানে দুটোর মধ্যে যে পার্থক্য বুঝতে পারো তাহলে জানবে কোনো ভুল হবে না। মানে 1 ডিগ্রি সেন্টিগ্রেড যখন উষ্ণতা বৃদ্ধি হচ্ছে তখন আয়তন এইটা বাড়লো, এটা বেড়ে গেল, এটা কিন্তু হলো কত, এইটা কিন্তু হলো। একই রকম বলতে আমি 2 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করি তাহলে আমার কত হবে না V0 ইন্টু 2/273 বৃদ্ধি পেল। তাহলে হলো কত না আমার ছিল হচ্ছে V0 প্রাথমিক আয়তন, তার সঙ্গে তাহলে কি আমি এইটা যোগ করব, তার মানে হয়ে গেল কত V0 ইন্টু 1/273 ছিল, এটা হবে 2 হয়ে গেল। এটা 3-এর জন্য তাহলে কত হবে 3, 4-এর জন্য কত হবে 4 সামথিং। অতএব যদি আমি T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করি তাহলে আয়তন কত হবে, অতএব T ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধির জন্য তাহলে এখন বৃদ্ধি হলো কত না V0 ইন্টু T/273, কত হচ্ছে V0 প্লাস V0 ইন্টু T/273, এইটা কিন্তু এখন T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন হলো। তাহলে এই যে T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তনটা যে হলো তাহলে সেটাকে আমি কি দিয়ে প্রকাশ করছি, সেটাকে আমি লিখছি হচ্ছে V∗T, তাহলে VT সমান হবে V0 প্লাস V0 ইন্টু T/273। তাহলে এখানে আমি V0 এখান থেকে কমন নিই, তাহলে V0 কমন নিলে এখানে কত হচ্ছে না V0 যদি কমন নিই তাহলে আমার এখানে হবে 1 প্লাস T/273, এটা হচ্ছে V∗T, অর্থাৎ কোনো গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যদি আয়তন V0 হয় আর T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যদি আয়তন V∗T হয় তাহলে আমরা লিখতে পারবো VT ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস T/273, এটা কিন্তু আমরা তখন লিখতে পারছি। আচ্ছা এবার দেখো তো কি হয়। তার মানে এইটা হচ্ছে চার্লসের সূত্রে একটা গাণিতিক রূপ আমরা এখান থেকে পেয়ে গেলাম। এবার আমি যখন সূত্র বলেছিলাম তখন খেয়াল করো যে তাপমাত্রা বাড়ালে আয়তন বাড়বে, আবার যদি তাপমাত্রা কমে যায় তাহলে আয়তন কমবে। তা আমি যদি T এর জায়গায় যদি তাপমাত্রা কমাতাম তখন কিন্তু এই সূত্রটাই হয়ে যেত কত V∗T ধরে আমি লিখলাম সমান, তাহলে কত হবে না V0 ইন্টু 1 মাইনাস T/273। তাহলে ইন জেনারেল যদি আমি লিখি তাহলে তো আমি এইভাবে লিখতে পারতাম যে V প্লাস মাইনাস T সমান তাহলে হবে কত V0 ইন্টু 1 প্লাস মাইনাস T/273। যখন আমি প্লাস চিহ্ন দিলাম তাহলে এখানে প্লাস, যখন মাইনাস চিহ্ন দিলাম তখন মাইনাস, অর্থাৎ যখন কিনা তাপমাত্রা বাড়ালাম তখন হয়ে যাবে আয়তনে প্লাস চিহ্ন, আর যে তাপমাত্রা কমাই তাহলে আয়তন এখানে নেগেটিভ চিহ্ন হবে। এইটা হচ্ছে এই চার্লসের সূত্রের একটা ব্যাখ্যা, গাণিতিকভাবে এই ব্যাখ্যাটা করা হলো। বেশ, এবার আমরা একটা জিনিস দেখি যে এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখবো যে এই চার্লসের সূত্র যে গ্রাফ যেটা আছে সেই গ্রাফে আমরা চলে আসি। দেখো গ্রাফটা কেমন হয় না ভি এর সঙ্গে যে টি এর যে গ্রাফ সেই গ্রাফটা কেমন আছে। দেখো এই হচ্ছে ভি এর সঙ্গে টি এর সঙ্গে একটা গ্রাফ হলো। দেখো একদিকে আছে ভি আর একদিকে আছে টি, তার মানে কি ভিটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর আর টিটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, সেটা আবার পজিটিভ আছে আবার নেগেটিভ আছে। তার মানে এটা হচ্ছে নেগেটিভ অ্যাক্সিস আছে এটা, আর এটাকে হচ্ছে কি পজিটিভ অ্যাক্সিস আছে, সেটা তোমরা জানো এটা মূল বিন্দু হচ্ছে এটা। এই গ্রাফটাতে কি নেচারটা দেখা গেল, দেখো 0 0 যখন আছে তার মানে কি ভি এর মানও 0 আবার কি টি এর মানও 0। যখন 0 0 তখন কি ভলিউম কি এখানে 0 হয়েছে বা এখানে কি 0 আছে না, এই পর্যন্ত কিন্তু আয়তনটা এখানে আছে। তার মানে হচ্ছে এইখানে আসলে হচ্ছে কত এই 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে V0 সেটা কিন্তু এখানটা আছে, হচ্ছে V0 বিষয়টা আছে এখানটা আছে। এবার দেখি এই যে গ্রাফের যে নেচারটা আছে, দেখো আস্তে 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 কোথায় আসবে না -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড দেখাচ্ছে গ্রাফটা মিট করলো। এই বিষয়টা কেন হলো তার একটা কারণ আমাদের ব্যাখ্যা করতে হবে, সেটা আমি বলে দিচ্ছি একটু পরে। তাই কি বললাম যে ভলিউমের সঙ্গে টেম্পারেচার যে গ্রাফটা আছে সেই গ্রাফটা দেখলে বোঝা যাচ্ছে এটা কিন্তু মূল বিন্দুগামী সরলরেখা হচ্ছে না, এটা কিন্তু স্ট্রেট লাইন হচ্ছে, কিন্তু এটা
নেগেটিভ দেখাচ্ছে এক্স অ্যাক্সিস বা টেম্পারেচারের সঙ্গে, এখানে কিন্তু সেট করছে, অর্থাৎ -273 সেন্টিগ্রেড উষ্ণতা এখানে সেট করছে। আরও খেয়াল করবে এখানে ডটেড লাইন আছে, আসলে কি এই তাপমাত্রা আসলে পাওয়া যায় না। তাই এই ব্যাখ্যাটাই, এই -273 বিষয়টা কীভাবে হলো, জিরো কীভাবে হলো, সেটা একটু আমরা সামনে জানার চেষ্টা করি। ভালো করে খেয়াল করো, যে সূত্রটা ছিল ভিটি সমান ছিল হচ্ছে V0 × 1 + T/273। যদি তুমি টি এর মানটা মনে করো, তুমি এবার যে টি এর যে মানটা ধরো আছে, আমি আবার লিখি যে এরকম ছিল, এই টি এর মান ধরো -273 করলাম, তার মানে কি টি এর মানটা লিখলাম আমি কত, -2, তাহলে কত হবে, সেক্ষেত্রে হবে V0 × 1 - 273/273 সমান কত হবে, V0 × 0 সমান কত হবে, V0, অর্থাৎ V -273 কত হয়ে যাচ্ছে, আয়তন হচ্ছে কত, 0। তার মানে এটার সঙ্গে 0 গুণ করে কত হলো, আমার 0 হয়ে গেল এখানটা, তাহলে আয়তন হয়ে গেল কত, 0। তাহলে কি পেলাম, এখান থেকে দেখো ভালো করে খেয়াল করো যে -273 সেন্টিগ্রেড উষ্ণতায় সেই গ্যাসের আয়তন হয়ে যাচ্ছে কত, 0। ঠিক তাই পুরো গ্যাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে -273 সেন্টিগ্রেড উষ্ণতা যদি আমি গ্যাসের আনতে পারি, তাহলে কিন্তু আয়তন হয়ে যাবে কত, 0। এবার তুমি মনে করো যে তার থেকে আমি তাপমাত্রা আরো কম, তাহলে -274 -275, তাহলে এখানে বসাতে পারতাম। আচ্ছা তোমরা ভালো করে খেয়াল করো, যদি আমি -274 বসাতাম, তাহলে তো উপরে লবটা বড় হচ্ছে, হরটা ছোট হয়ে গেল, তার মানে কি তখন আমার এই যে ভি এর যে মানটা নেগেটিভ হবে। আচ্ছা বাস্তবে কি কোনো গ্যাসের আয়তন কখন নেগেটিভ হতে পারে? আমরা তর্কের খাতিরে, যুক্তির খাতিরে আমরা বলতে পারি যে গ্যাসের আয়তন 0 হতে পারে, কিন্তু কখনো কি মাইনাস হওয়া কি সম্ভব? মাইনাস হওয়া সম্ভব না। তার মানে কি, তার মানে আমরা বলতে পারি যে গ্যাসের তাপমাত্রা যদি খুব কম হয়, সেটা হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে তাপমাত্রা হবে, এবং সেক্ষেত্রে হবে কি গ্যাসের আয়তন 0। তাই জন্যে এই -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে আমরা বলি কি গ্যাসের পরম তাপমাত্রা বা পরম শূন্য তাপমাত্রা, কারণ এর থেকে তাপমাত্রা আর কমানো যাবে না। আসলে বাস্তবে কি, বাস্তবে জানবে যে এই তাপমাত্রা -273 কেন, তার অনেক আগেই কিন্তু দেখা যাচ্ছে কোনো গ্যাস যদি এরকম তাপমাত্রা কমানো হয়, সে গ্যাস তো দূরের কথা, অনেক আগেই সেই গ্যাসটা হয়ে যাবে তরল, আর যদি কমানো হয় সে দেখা যাচ্ছে হয়ে যাবে কি কঠিন। আসলে -273 ডিগ্রি সেন্টিগ্রেড যে তাপমাত্রাটা, এটা বেসিক্যালি একটা কাল্পনিক, কারণ ওই তাপমাত্রায় আসার আগেই ওই গ্যাসগুলো তরল বা কঠিনে পরিণত হয়ে যাচ্ছে। ওই -273 ডিগ্রি সেন্টিগ্রেড যে কথাটা বলা হলো, এটা হচ্ছে একটা থিওরিটিক্যাল মান, একটা এই মানটার কমা থাকতে পারে না, এটা আমরা বলতেই পারি। ফলে এই তাপমাত্রাকে আমরা বলে কি পরম শূন্য তাপমাত্রা বলা হয়, কারণ এইটা থেকে আর কম তাপমাত্রা থাকে না। ঠিক সেই কারণে এই যে গ্রাফটা যখন আমি ব্যাখ্যা করছিলাম, দেখ এখানে টি এর মান আছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড। অ্যাকচুয়াল যদি আমরা আরো ক্যালকুলেশন করি, তাহলে হয়তো সেখানে এই 0.15টা লিখতে হয়, কারণ এই তাপমাত্রা কমে কিন্তু আর আয়তন থাকবে না, মানে ওইটাই শূন্য আর কি, মানে ওই তাপমাত্রায় গ্যাসের আয়তনটা 0 হয়ে গেল। তাই জন্য এটা আমরা বলি কি পরম শূন্য তাপমাত্রা। এখন একটা প্রশ্ন আছে, তাহলে পরম শূন্য তাপমাত্রা তো বললাম, তাহলে পরম শূন্য তাপমাত্রা মাপবে কি হবে? আমরা যে তাপমাত্রা মাপার জন্য একটা থার্মোমিটার দরকার, তো সেখানে আমরা কি কি থার্মোমিটার তোমরা দেখেছো, যে 7-8 পড়েছো, একটা পারো থার্মোমিটার আছে, সেখানে হয়তো 0 থেকে 100 পর্যন্ত আছে, নিম্ন স্থিরাঙ্ক ঊর্ধ্ব স্থিরাঙ্ক আছে। ফারেনহাইট তোমরা দেখেছো, সেটা আছে 32 আছে, 212 আছে, তা 32 ডিগ্রি ফারেনহাইট, 212 ডিগ্রি ফারেনহাইট। তাহলে ফারেনহাইট থার্মোমিটার হলো, সেন্টিগ্রেড থার্মোমিটার হলো। তাহলে এই মাইনাস তাপমাত্রা যদি আমাকে মাপতে হয়, -273 ডিগ্রি সেন্টিগ্রেড দেখাচ্ছে আমাদের একটা সংখ্যা এলো, তাহলে এটা মাপার জন্য কিন্তু আমাদের কি করা হলো না, বিজ্ঞানী যে কেলভিন, তিনি কিন্তু আবার একটা থার্মোমিটার বা একটা স্কেল তিনি তৈরি করলেন, যেটা দিয়ে আমরা বলি কি কেলভিন তাপমাত্রা, কেলভিন থার্মোমিটার। তো সেটা আবার আমরা সেন্টিগ্রেড স্কেলের সঙ্গে তার একটা সম্পর্ক আমরা তৈরি করব, কারণ সেন্টিগ্রেডটা জেনে আমরা এবার কেলভিনের দিকে আস্তে আস্তে সমীকরণটা এলে অঙ্ক করতে পারবো, সম্পর্ক জানতে পারবো। ফলে আর একটা থার্মোমিটার আমরা দেখি, সেটা হচ্ছে কেলভিন থার্মোমিটার। বিজ্ঞানী কেলভিনের নাম অনুসারে এই থার্মোমিটার নামকরণ করা হয়েছে, কারণ তোমরা হয়তো জানো বা জানা উচিত যে সিজিএস পদ্ধতিতে যে তাপমাত্রা যে একক ডিগ্রি সেন্টিগ্রেড বা ডিগ্রি ফারেনহাইট, এসআই পদ্ধতি কিন্তু তাপমাত্রা একক হচ্ছে কেলভিন। সেই বিজ্ঞানী কেলভিনের নাম অনুসারে এই থার্মোমিটার নামক তাই করা হয়েছে,
উনি আসলে এই থার্মোমিটারটা তৈরি করেন বা স্কেলটা তিনি বলেন কিভাবে কি হবে। তো যাই হোক, এবার তাহলে আমরা সেই চলে আসি যে বিষয়টা এমন জায়গায় আসি যে ভি এর সঙ্গে টি পেলাম, এই পরম শূন্য তাপমাত্রায় কি লিখলাম, স্থির চাপে যে উষ্ণতায় সব গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় সেই সর্বনিম্ন উষ্ণতাকে পরম শূন্য তাপমাত্রা বলা হয়। সেলসিয়াস স্কেলে পার্ট এক্ষুনি বললাম -273 সেন্টিগ্রেড, ব্যাখ্যাটা শুনলে। এবং ফারেনহাইট স্কেলে মান কত হবে, 459.5 ডিগ্রি ফারেনহাইট, সেটা তোমরা অঙ্ক করে করতে পারবে। সেই তাপমাত্রা তুমি কীভাবে করতে পারো, এটা আমরা ক্লাস 8-এ শিখেছি যে C/5 সমান F-32/9। সি এর জায়গায় তুমি -273 ডিগ্রি বসিয়ে দেবে, ক্যালকুলেশন করলে এফ এর মানটা পেয়ে যাবো। এফ এর মান হবে -459.5 ডিগ্রি ফারেনহাইট। বেশ, এবার আমরা দেখি সেলসিয়াস স্কেলের সঙ্গে কেলভিন স্কেলের সম্পর্ক কি। না, কোনো একটা বস্তুর উষ্ণতা সেলসিয়াস স্কেলে যদি আমি টি ডিগ্রি সেন্টিগ্রেড এবং কেলভিন স্কেলে যদি আমি টি কেলভিন লিখি, তাহলে টি ইকুয়াল টু হবে টি স্মল টি প্লাস 273। এই তার মানে কি, মানে ডিগ্রি সেন্টিগ্রেডে যে পার্ট হবে তার সঙ্গে 273 যদি যোগ করি তাহলে আমার এই কেলভিনের তাপমাত্রা বেড়ে যাবে। ভালো করে খেয়াল করে, এখানে যেমন ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া আছে, নিশ্চয়ই জানো বা শেখার বিষয়, এখানে কোনো ডিগ্রি কিন্তু হবে না, কারণ কেলভিনে কোনো ডিগ্রি হয় না। এবং এখানে সবসময় এই টিটা ক্যাপিটাল লিখবে। তাহলে ডিগ্রি সেন্টিগ্রেডে তাহলে কী হবে, যে পার্ট পাবো তার সঙ্গে 273 যোগ করলে আমার কেলভিনের পার্টটা পেয়ে যাবো। এবার আমি থার্মোমিটার কথা বলিলাম, দেখো তো থার্মোমিটার কেমন মনে হচ্ছে দেখে। দেখো এখানে দেখো সেন্টিগ্রেড লেখা আছে, এখানে লেখা আছে কেলভিন। এই সেন্টিগ্রেড স্কেল যদি -273 হয় মানে কি অ্যাবসলিউট টেম্পারেচার পরম শূন্য তাপমাত্রা, কেলভিনে দেখো তখন আছে 0 কেলভিন। তার মানে এর যখন -273 তখন এর হচ্ছে কত, 0। এবার আমি এটাকে আস্তে বাড়ালাম, এটাকে বাড়ালাম, তাহলে কি হবে, কেলভিনের সঙ্গে ডিগ্রি সেন্টিগ্রেডের একটা সম্পর্ক পেয়ে যাবো। এখানে লেখা আছে বয়লিং পয়েন্ট অফ ওয়াটার, আমরা কত জানি 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এখানে কেলভিন স্কেলে কত হবে, 373 কেলভিন। একই রকমভাবে আমরা জানি যে ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার, জলে যে তাপমাত্রায় বরফ হয়, নিম্ন স্থিরাঙ্ক যেটা বলা হয়, তো 0 ডিগ্রি সেন্টিগ্রেড যেটা, সেটা সমান কত, 273 কেলভিন। আসলে এটা কীভাবে জানলাম, একটাই বিষয় আছে, এইটা তোমাকে জানতে হবে। মনে করো 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এখানে 100 বসাও, তাহলে 270 সঙ্গে 100 যোগ করলে কত, 373 হবে। তার মানে কি, কেলভিন স্কেলে তুমি এখানে স্ফুটন অঙ্কটা এখানে পেয়ে গেলে। অর্থাৎ সেটাই বলা হলো যে ডিগ্রি সেন্টিগ্রেড যে পার্ট থাকবে তার সঙ্গে যদি 273 যোগ করা হয় তাহলে তুমি এখানে কেলভিন পেয়ে যাবে। আবার উল্টো হতে পারে, এমন প্রশ্ন থাকতে পারে যে কেলভিন আছে সেটাকে ডিগ্রি সেন্টিগ্রেড নিয়ে আসতে হবে, তখন আবার 273 বিয়োগ করবে, কোনো অসুবিধা নেই। এবার এখানে একটা মজার বিষয় আছে, দেখো কেলভিন স্কেলটা কিন্তু শুরু হয়েছে কোথা থেকে, 0 কেলভিন থেকে। আচ্ছা, এইবার যদি তুমি আরও যদি কমাতে, তাহলে এটাও তো আরও কমতো, তার মানে কি -273 থেকে আরও কমতো। কিন্তু আমি একটু আগেই বললাম যে -273 থেকে কিন্তু আর কম তাপমাত্রা থাকবে না। তার মানে কি, কেলভিন স্কেলের মান অলওয়েজ পজিটিভ, এখানে কিন্তু কেলভিন স্কেলের মান কখনো নেগেটিভ হয় না। বেশ, তাহলে এখান থেকে আমরা দেখলাম যে সেলসিয়াস সঙ্গে ফারেনহাইটের সঙ্গে যে সম্পর্ক সেটা যেমন জানতাম, আজকে আমরা যাই দেখলাম সেন্টিগ্রেড স্কেলের সঙ্গে কেলভিনের যে সম্পর্ক সেটা আমরা দেখলাম। এবার দেখি কি আছে, যে এই যে পরম উষ্ণতা অনুযায়ী চার্লসের সূত্রের প্রকাশ করব আমরা। পরম উষ্ণতা অনুযায়ী চার্লসের প্রকাশ, তার মানে কি আমাকে ক্যাপিটাল টি এ নিয়ে আসতে হবে, কারণ তোমরা যেটা শিখেছো যে V∗T যেটা আছে সমান কি বললাম, V0 × 1 + T/273, এটা তোমরা শিখেছো। কিন্তু আমি এবার আনছি কি, এই পরম উষ্ণ, এইটা খেয়াল করো, পরম উষ্ণতা অনুযায়ী কিন্তু আমি চার্লসের সূত্রটাকে প্রকাশ করার চেষ্টা করছি। সেটা আমি কীভাবে করছি ভালো করে খেয়াল করো। মনে করো টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যদি হয়, T1 ডিগ্রিতে আয়তন মনে করা হচ্ছে V1। আচ্ছা, তাহলে এই V1 যদি হয় তাহলে আমি এইটা দেখে লিখি। দেখো তো V1 সমান তাহলে কী হওয়া উচিত, V0 × 1 + T1 কত, 273। দেখো এই ব্যাপারটাকে বোঝা গেল না, দেখো ভালো করে দেখো, এটাকে আমি আলাদা করে রাখলাম, এটা আমার এইটা হচ্ছে মূল সূত্র এটা। তাহলে এখানে যদি 1 হয় তাহলে এখানে 1 হবে, এখানে যদি T1 হয় এখানে T1 হবে, এখানে যদি 5 হয় এখানে 5 হবে। তাহলে তাপমাত্রা কত লিখেছি, T1 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এখানে আমি T1 লিখলাম, এখানে তো T1 লিখলাম। আবার একইভাবে দেখো যে T2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি হয়, তাপমাত্রা বাড়ালাম, আয়তন হয়ে গেল কত, V2।
তাহলে সেক্ষেত্রে আমি কি লিখবো, V0 ইন্টু 1 প্লাস T2 বাই কত হচ্ছে 273, এটা আমরা লিখতে পারি। এবার দেখো এবার কি করছি যে T1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় V1 আর T2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আয়তনে কত V2। তাহলে আমি যদি V1 বাই যদি V2 করি তাহলে কি হবে, এইটাকে এটা দিয়ে ভাগ, তাহলে V0 কেটে যাবে, তাহলে উপরে কত হবে দেখো 2 লসাগু দিলে 273 প্লাস T1 বাই হবে 273 প্লাস T2। দেখো এখানটা বুঝতে পারলে কিনা, দেখো এই V0 আর এই V0 কাটাকুটি হয়ে যাবে, ঠিক আছে, এটা বুঝতে পেরেছো। তাহলে এটা কি 273 প্লাস T1 উপরে, এটা কি হবে 273 প্লাস T2 কি উপরে, এই 273টা কি কাটাকুটি হয়ে যাচ্ছে। তাহলে আমি একটু সংখ্যায় লিখলাম যে V1 বাই V2 সমান 273 প্লাস T1 বাই 273 প্লাস T2। এবার আমি এক্ষুনি লিখলাম একটা সম্পর্ক যে ডিগ্রি সেন্টিগ্রেডের সঙ্গে যদি আমি 273 যোগ করি তাহলে কি হবে, কেলভিন তাপমাত্রা পেয়ে যাব। তাহলে V1 বাই V2 সমান তাহলে কত হয়ে যাবে, T1 বাই হচ্ছে T2। তাহলে V এর সঙ্গে T এর সঙ্গে কি সম্পর্ক, V এর সঙ্গে T এর সঙ্গে হয়ে গেল কত, সমানুপাতিক সম্পর্ক হয়ে গেল। সেটাই বলার যে এই পরম উষ্ণতা অনুযায়ী চার্লসের সূত্রে যে প্রকাশ সেটা হচ্ছে কি V সমানুপাতিক হচ্ছে T। কিন্তু মনে রাখবে তুমি চার্লস সূত্রে বলছো মানে এটা সবসময় ইমপ্লাইড যে গ্যাসের ভর এবং চাপ কিন্তু ধ্রুবক আছে, তার মানে এই ক্ষেত্রে গ্যাসের ভর এবং চাপ এই দুটো কিন্তু অবশ্যই তুমি কনস্ট্যান্ট রাখতেই হবে, তাই না। তাহলে আমি কি পেলাম, V সমানুপাতিক T, যখন কিনা দেখলাম যে এখানে M এবং P যখন হচ্ছে ধ্রুবক, তাহলে আমার চার্লস সূত্রটা হয়ে গেল। তো এইভাবে আমরা পরম শূন্য উষ্ণতা অনুযায়ী চার্লস সূত্রটা প্রকাশ করলাম। এবার এটাকে যদি আমি একটা বিবৃতি আকারে দিয়ে প্রকাশ করি, বিবৃতি আকারে মানে কিছুই না, সূত্র আকারে যদি আমি বলি তাহলে কি লেখা যাবে, দেখ এখানে দেখেই বলা যাবে যে নির্দিষ্ট ভর নির্দিষ্ট চাপে কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সাথে সমানুপাতে পরিবর্তিত হবে। নির্দিষ্ট ভর নির্দিষ্ট চাপে কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সাথে সমানুপাতে পরিবর্তন হবে। এবার আমি দেখি এখানটা একটা সূত্রটা কেমন হয়, অ্যানিমেশন আকারে প্রমাণ দেখো কেমন হচ্ছে, বিষয়টা লক্ষ্য করো। প্রেসার, কাঁটা কিন্তু ঘুরছে, কাঁটা কিন্তু ঘুরছে না, তার মানে এটা ফিক্সড। টেম্পারেচার, ভালো করে দেখো টেম্পারেচারটা কি ঘুরছে, কাঁটা মুভ করছে, তার মানে কি কমলো বাড়লো, কমছে বাড়ছে। গ্যাসের ভর, দেখো গ্যাসের ভর কিন্তু ফিক্সড। ভালো করে মনে করে দেখো আগে যখন আমি বয়লের সূত্র বলিলাম তখনও কিন্তু এখানটা ঠিক মাস ছিল গ্যাসের ভর, এখনও তাই আছে। এবং জানবে চার্লসের সূত্র এবং বয়লের সূত্রে এই সাধারণ ধ্রুবক রাশি হচ্ছে গ্যাসের ভর, মানে সেখানেও গ্যাসের ভর ধ্রুবক, এখানেও গ্যাসের ভর ধ্রুবক আছে। তাহলে এখানে চাপটা এখানে ধ্রুবক হলো চার্লস সূত্র। এবার আমি ভালো করে লক্ষ্য করো তো, যখন বাড়ছে তখন আয়তন বাড়ছে না কমছে, দেখো তো বাড়ছে কমছে, বাড়লো কমলো, তার মানে কি যখন টেম্পারেচার বাড়ছে তখন আয়তন বাড়ছে। তাহলে কি গ্রাফ আকার যদি প্রকাশ করা হয় তাহলে কি হলো, V আর T এর সঙ্গে কি হচ্ছে, টেম্পারেচার এইদিকে আছে, এখানে আছে V, তার মানে কি বাড়ছে, অর্থাৎ মূলবিন্দুগামী সরলরেখা। এটা খুব সুন্দরভাবে আমরা বুঝতে পারলাম। এবার আমি দেখি নেক্সট যেটা আছে, যেটা বলছিলাম যে পরম উষ্ণতা অনুযায়ী চার্লসের সূত্র, দেখো সেটাই লেখা আছে যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন গ্যাসটির পরম উষ্ণতার সাথে সমানুপাতে পরিবর্তিত হয়। সেটা আমি বলেই দিলাম একটু আগে, সেটাই। আর লেখচিত্র এখনই দেখলে যে টেম্পারেচার এবং ভলিউমের সঙ্গে লেখচিত্রটা কেমন হয়। তাহলে এই হচ্ছে চার্লসের সূত্রের কথা বলা হলো। এবার আমি একটা অঙ্ক করার চেষ্টা করি। কেমন অঙ্ক আছে, স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থেকে 546 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করা হলো, গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত। দেখো আমি যখন বয়লের সূত্র বলেছি তখন আমি বলিলাম যে ধ্রুবক কোনটা আছে আগে চিনতে শেখো। এখানে ঠিক তাই, ভালো করে পড়ে দেখো তো, দেখো আমার মনে হচ্ছে এখানেই ধ্রুবকটা পেয়ে গেছে, প্রথমেই পেয়ে গেছে স্থির চাপে, তার মানে কি এখানে চাপের মানটা তাহলে কি এখানে ধ্রুবক, তাহলে চাপ যে ধ্রুবক হয় তখন কি বয়লের সূত্র প্রযোজ্য হবে না, তখন কিন্তু আমার হবে চার্লসের সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে চার্লসের সূত্র কি আছে না, V1 বাই T1 সমান হবে কত, V2 বাই T2। সে একই রকম ভাবে 1 মানে প্রাথমিক যেগুলো থাকবে, তো ভালো করে পড়ে দেখি
কোনো নির্দিষ্ট ভরে গ্যাসকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 546 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা উত্তপ্ত করা হলো। তাহলে প্রাথমিক তাপমাত্রা কত? প্রাথমিক তাপমাত্রা ছিল T1 সমান হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আর অন্তিম তাপমাত্রা ছিল T2 সমান কত? 546 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত, আমরা কত? V1 আর V2 যে অনুপাত সেটা আমাকে বের করতে হবে। কি বের করতে হবে? না V1:V2, এইটা আমাকে জিজ্ঞেস করেছে কত হবে। আমি অনেকবারই বলছি স্মল টি আর ক্যাপিটাল টি এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। যখন ক্যাপিটাল ডি আমি লিখলাম তাহলে জানবে এখানে তাপমাত্রা, অর্থাৎ চার্লসের সূত্রে যখন অঙ্ক করতে হবে তখন আমরা এই তাপমাত্রাটাকে আমাদের কেলভিনে নিয়ে আসলে সবচেয়ে সুবিধা হবে। তাহলে T1 সমান তাহলে কত? সেই সম্পর্কটা আমরা পেয়েছিলাম যে 0 প্লাস 200, 0 প্লাস কত? এই যে 0 প্লাস কত? 273। কেন লিখলাম? না ডিগ্রি সেন্টিগ্রেডের যে পার্ট থাকে তার সঙ্গে 273 যোগ করলে কেলভিনের পার্টটা আমরা এখানে পাবো। তা সেটা কত হচ্ছে? সেটা সমান হবে 273 কেলভিন। একইভাবে 546 মানে কত? 546 প্লাস কত হচ্ছে? 273। তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে কত হবে? না 6 আর 3 হচ্ছে 9, আর 7 4 11, আর এখানে 5 6 7 1 8, এত কেলভিন। তাহলে আমার এখানে T1 এর জায়গায় তাহলে কত বসাবো আমি? 273। T2 কত বসাবো? 819। তাহলে আমি কি লিখছি? না V1/273 সমান V2 বাই কত? 819। তাহলে এবার আমি এখানে V1/V2 সমান দেখো তো কত হয়। তাহলে V1/V2 মানে কত হচ্ছে? এটা এখানে চলে এলো, এটা এখানে চলে যাবে, তাহলে কত? 273/819 সমান তাহলে কত হচ্ছে? কাটাকুটি করে এটা 1/3, 3 থেকে 9, 3 7 11, তার মানে এটা কাটাকুটি করলে 1/3 হচ্ছে এটা। অর্থাৎ V1:V2 সমান তাহলে কত হচ্ছে? আমি এখানে লিখছি অতএব V1:V2 সমান হলো 1:3। তাহলে এইটাই হচ্ছে আয়তনের অনুপাত হয়ে গেল। তাহলে আমরা দুটো বিষয় এখানে খেয়াল করলাম চার্লস সূত্র, বয়েলের সূত্রের মধ্যে, যে অঙ্ক যখন করতে হবে আমাকে ধ্রুবক রাশি যেটা আছে সেই ধ্রুবক রাশিটা কিন্তু আমাকে খেয়াল করতে হবে, তাহলে তুমি পারবে, আনে কিন্তু পারা যাবে না। তাহলে আমি খেয়াল করো ভালো করে কিভাবে অঙ্কটা করলাম। স্থির চাপ খেয়াল রাখো, বয়েলের সূত্র করার সময় কি করব? না স্থির তাপমাত্রা, এইটাই যদি আমরা খেয়াল করতে পারি তাহলে আর কোনো অসুবিধা হবে না। তাহলে আমি যেগুলো বললাম যে বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র, সেগুলো আমরা এখন প্রথম পর্বে আলোচনা করলাম। তোমরা সূত্র, অঙ্ক এবং লেখচিত্র এই বিষয়গুলো ভালোভাবে খেয়াল করবে। আর অঙ্ক করার সময় বারবার বলে দিচ্ছি যে কোনটা ধ্রুবক চিনতে পারলেই কোনটি বয়েলের সূত্র দিয়ে করতে হবে, কোনটা চার্লস সূত্র দিয়ে করতে হবে, তোমরা সহজেই করতে পারবে। তাহলে আমরা প্রথম পর্বটা এখানে শেষ করি। আমরা দ্বিতীয় পর্ব গিয়ে আবার নেক্সট আমরা দেখব যে দুটোকে একসঙ্গে কীভাবে হবে, সেটা আমরা এর পরেরটা আমরা দেখে নেব। ঠিক আছে, তোমরা ভালোভাবে পড়ো প্রথম পর্ব, আবার আমরা নেক্সট ক্লাসে সেকেন্ড পর্বটা পড়ব।